This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. টিভি 9 বাংলায় স্বাগত। এবার শুভজিতের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। শুভজিৎ, সকাল থেকেই বলা যেতে পারে যে তোমরা ট্রেন্ডটা একটা ভাসিয়ে দিয়েছো, যে বোঝা যাচ্ছে যে ট্রেন্ড কি হতে পারে। এবার খালি ফাইনাল রেজাল্ট, এবার জয় আর কে হারলো সেটা আমরা 42টা কেন্দ্র রেখে দিয়েছি। এখানে পুরুলিয়ারটা চটকো দেখে নেই কে কোথায় এগিয়ে আছেন। পুরুলিয়া, সেখানে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে। কত ভোটে এগিয়ে আছে একবার দেখবো। বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া এগিয়ে আছেন ৬,৮৯৭ ভোটে এগিয়ে আছেন জ্যোতির্ময় সিং মাহাতো। শান্তিরাম মাহাতো সকাল থেকে এগিয়েছিলেন, এখন এগিয়ে আছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ায় ৬,৮৯৭ ভোটে এগিয়ে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। শুভজিৎ, পুরুলিয়া যখন দেখছি আমরা, যখন ঝাড়গ্রামটা দেখি একবার আমরা তাহলে একটুখানি ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে এখনো পর্যন্ত আমরা যা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ঝাড়গ্রামে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। কালীপদ সোরেন তার লিড কত সেটা একবার দেখে নেওয়া। কত ভোটে তিনি এগিয়ে রয়েছেন? ৪৩,১৫০ ভোটে এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন। অর্থাৎ জঙ্গল মহলে কিন্তু বেশ ভালোই লড়াই হচ্ছে। এবার জঙ্গিপুরের দিকে নজর রাখি, মানে আস্তে আস্তে যদি আমরা একটু মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুরের দিকে যদি নজর রাখি, জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান তিনি এগিয়ে রয়েছেন। তারও দেখবো যে এখনো পর্যন্ত কত ভোটে এগিয়ে রয়েছে। ৪৬,৪৮৭ ভোটে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমান কিন্তু একটা সময় পিছিয়ে ছিলেন, তখন আমরা আলোচনা করছিলাম সংখ্যালঘু ভোটকে তৃণমূল থেকে শিফট করতে শুরু করে দিয়েছে খলিলুর রহমান। এখন প্রায় ৫০,০০০, ৪৬,০০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন। দেখা যাক দিনের শেষে কোথায় গিয়ে দাঁড়ায়। একদম দিনের শেষেই বোঝা যাবে যে কোন ভোটটা কোথায় শিফট করবে। তমলুক হাই ভোল্টেজ একটা আসন, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি লড়াই করছেন। আমরা এখানেও কিন্তু দেবাংশুকে একবার এগোতে দেখেছি। তমলুকে আমরা দেখতে পাচ্ছি তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কত ভোটে এগিয়ে রয়েছেন এবং ১৪,০৬২ ভোটে এগিয়ে তমলুকে লিড বাড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডের শেষে ৮,০০০ ভোটে এগিয়েছিলেন, এখন ১৪,০০০ ভোটে এগিয়ে আছেন। ১৪,০৬২ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্রাবন্তী একটু আগে কথা বলছিল, তিনি রীতিমতন আশাবাদী। তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে দুর্নীতি কি এ রাজ্যে কোনো রকম প্রভাব ফেলতে পেরেছে? আপনারা তো দুর্নীতি ইস্যু এনেছিলেন। তিনি বললেন এই বিষয়ে এখনই এই মুহূর্তে কোনো আলটপকা মন্তব্য আমি করবো না। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজার কাছে একটু যাবো, কারণ আমরা শুধুমাত্র এই ৪২টা কেন্দ্র নয়, গোটা দেশের প্রত্যেকটা কেন্দ্রের দিকে নজর রাখছি। একের পর এক আপডেট আমাদের সামনে আসছে, আমরা তুলে ধরছি। রাজা আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, তুমি যেখানে আছো, তুমি দিল্লিতে আছো, একটু মহলটা আগে জানতে চাইবো, কি দেখেছিলে গতকাল, আজকে সকাল থেকে কি দেখছো? শুভজিৎ, দেখো এখানে টান উত্তেজনা। এই মুহূর্তে আমরা রয়েছি নয়াদিল্লির বিজেপি হেডকোয়ার্টার্সে। এটাই বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর। এখানে কি উৎসুক মুখে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন, কারণ একটা ঘাড়ে নিঃশ্বাস ফেরা লড়াই চলছে। অনেকেই এটা প্রত্যাশা করতে পারেননি যে ইন্ডিয়া জোট এরকম একটা কঠিন লড়াই দেবে। এটা ঠিক যে এখনো পর্যন্ত সকাল থেকে যা মেজর ট্রেন্ড, তাতে বিজেপি অনেক এগিয়ে আছে, কিন্তু যে কোনো সময় ছবি পাল্টে যেতে পারে। একাধিক ক্ষেত্রে আমরা এরকম চিত্র বদলে যেতে দেখেছি। এটা বিজেপির অফিসের অন্দরমহল, এখানে প্রত্যেকেই ওয়েট করছেন অধীর আগ্রহে। এবার বাইরে যদি বিপুল জয় আসে, তাহলে যেখানে বিজেপির জয়োচ্ছ্বাস হবে, সেলিব্রেশন হবে, সেখানে নিয়ে যাই। আমি আমার সহকর্মী মাখনকে বলবো, এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রধানমন্ত্রী সম্ভবত আজ বিকেলবেলাতেই তিনি আজকে বক্তৃতা রাখবেন, ভাষণ দেবেন, এবং সেই বক্তৃতা কতটা চার্জড আপ হবে সেটা নির্ভর করছে, জয়ের মাত্রা কতটা বড় হয় তার উপরে ডিপেন্ড করছে, যেটা আমরা কাল থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে সেই স্টেজ। এবার যেটা মেজর আজকের ট্রেন্ড, দিল্লিতে দাঁড়িয়ে যেটা আমরা অনুভব করতে পারছি, বড় বড় যেগুলো কেউ ঘটনা বলতে পারে, কেউ অঘটন বলতে পারে। অন্ধ্রপ্রদেশ, জগনমোহন রেড্ডির পতন এবং সেখানে চন্দ্রবাবু নাইডুর পুনরুত্থান। সেফোলজিস্টরা আগে থেকেই বলছিলেন যে চন্দ্রবাবু নাইডুকে অ্যারেস্ট করাটা হয়তো খুব একটা ভালো চোখে অন্ধ্রপ্রদেশের মানুষ দেখবে না। সেই জিনিসটাই এখনো পর্যন্ত ট্রেন্ডে ধরা পড়ছে। ২৪ বছর রাজপাট চালানোর পর ওড়িশাতে নবীন পট্টনায়কের সরকারের পতন ঘটতে চলেছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে তাই 75 মার্ক বিজেপি পেরিয়ে গেছে সেখানে। যদি তাই হয়, মানে লোকসভাতেও ভালো রেজাল্ট করছে অবভিয়াসলি, এবং ওড়িশাতেও কিন্তু বিজেপি শেষ পর্যন্ত কিন্তু সরকার করতে পারে, হাই চান্স আছে। সব থেকে বড় কথা, আমাদের যেটা লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের এবারের রেজাল্ট, যেখানে ৬২টা গতবার এনডিএ বিজেপি শিবির পেয়েছিল, সেখানে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু এই মুহূর্তে
যা ট্রেন্ড বলছে বিজেপি কিন্তু এবার বড়সড় ধাক্কাই খেয়েছে। তার কারণ এখনো পর্যন্ত বিজেপির যা ট্যালি সেটা ওই 33, 34, 35। রুমেলা কথা বলছি, রাজা রাম মন্দিরের জায়গা ফৈজাবাদ, সেখানেও অনেকটা পিছিয়ে বিজেপি। এটা কেন? তুমি নিজে রাম মন্দিরের যেই সময় শিলান্যাস হয় তুমি গিয়েছিলে, রাম মন্দিরের উদ্বোধনের সময় তুমি গিয়েছিলে, কেন হঠাৎ? দেখো আমি দর্শকদের আগেই বলতে চাইবো, দেখুন এখন যেটা টেলিকাস্ট হচ্ছে সেটা কিন্তু সাময়িকই, এখনকার যা সিনারিও তার ভিত্তিতে বলছি। বিকেলবেলায় ছবি বদলালে তার দায় অবশ্যই আমাদের নয়, ছবি পাল্টে যেতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা লেটেস্ট রেজাল্ট দেখলাম ফৈজাবাদ, যেটা রাম মন্দির যে কেন্দ্রে বিপুল প্রত্যাশা সেখানে ছিল, মনে করা হয়েছিল ঢেলে সেখানে বিজেপির পক্ষে ভোট পড়বে, তা কিন্তু হয়নি। 4-4.5 ভোটে ফৈজাবাদ কেন্দ্রে ইন্ডিয়া জোটের এসপি প্রার্থী যিনি আছেন তিনি এগিয়ে আছেন। আর একটা বড় মেজর বিএসপির যে ভোটটা, যেটা কোর ভোট ছিল বিএসপির, সেই ভোটটা এবার কোন দিকে গেল জানার জন্য আরো একটু অপেক্ষা করতে হবে, বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আর একটা ব্যাপার, বিকেল পর্যন্ত অপেক্ষা থাক। রাজা তুমি আমাদের সঙ্গে থাকো, শর্মিষ্ঠা এবং শুভজিৎ আরো ডিটেল আপডেট আমাদেরকে দেবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা টিভি9 বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। ঘড়িতে সময় বেলা 1:05। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটের বাড়িতে এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা ট্রেন্ড এই বঙ্গে, সেখানে মমতা ম্যাজিক যে চলতে শুরু করেছে তার বলার অপেক্ষা রাখে না। কিছুক্ষণ আগে আমার সহকর্মী লিমা ছিলেন সরাসরি কালীঘাট থেকে। লিমা এই মুহূর্তেও কালীঘাটে রয়েছেন, পরবর্তীতে কানেক্ট করার চেষ্টা করছি, কারণ সেখানে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন, সবুজ আবিরে তারা মাতোয়ারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কি কথা হয় অবশ্যই সময়ান্তরে আপনাদেরকে জানাতে থাকবো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন কালীঘাট থেকে সরাসরি। আমি আলোচনায় ফিরি, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন স্টুডিওতে। জন্টুদা, আমি আপনার কাছেই যাই। এই যে মমতা ম্যাজিক, এই যে সবুজ ঝড়, আমরা গোটা বঙ্গেই তা দেখছি, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিজয় মিছিলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কোন বিষয়গুলো কি ফ্যাক্টর হিসেবে কাজ করলো? কারণ এই সংখ্যাটা যা আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের, কোন ফ্যাক্টরগুলোতে এই সংখ্যা অবধি রিচ করতে পারলো? দেখো, যদি খুব একাডেমিক স্তরে আলোচনা করো, এ রাজ্যে কিন্তু একটা বড় অংশের মহিলা ভোট কিন্তু সরাসরি বেনিফিশিয়ারিজ হয়েছে তৃণমূলের দ্বারা, বিভিন্ন প্রকল্পের দ্বারা। দ্বিতীয় হচ্ছে, এটা তো ঠিক যে একদম কেনজিয়ান মডেল অফ ইকোনমির যে পার্টটা এই মুহূর্তে তৃণমূল তুলিয়ে এনেছে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে ক্যান্ডিডেট অপোজিশন, মুখ্য অপোজিশন যারা বিজেপি, তাদের ক্যান্ডিডেট কিন্তু সেই 21-এর রিপিটেশন। আমরা কিন্তু এটাও বিভিন্ন আলোচনায় বলেছিলাম যে এই রিপিটেশন কি হবে, কারণ বহু জায়গায় ক্যান্ডিডেট চয়েসের ক্ষেত্রে কিন্তু একটা গ্রস ফেলিয়ার। ধরুন ক্যান্ডিডেট চয়েসের ক্ষেত্রে ধরুন কীর্তি আজাদ, এরকম একজন ক্যান্ডিডেট চয়েসের ক্ষেত্রেও কিন্তু তারপরেও তৃণমূলকে যে কোটা শুনতে হয়নি না নয়, কিন্তু তারপরেও আমরা দেখছি দারুণ একটা মার্জিনে কীর্তি আজাদ। আমি প্রথমেই বলছি, দেখো, ক্যান্ডিডেট সিলেকশনটা ভেরিয়েবলসের একটা লোয়ার পার্ট হলেও সামাজিক প্রকল্প এবং সংগঠন, সকাল থেকে একটা কথা, তৃণমূল কিন্তু একটা ভালো রকম সংগঠনের মোবিলাইজেশনটা করেছে। যেই জায়গাগুলোতে বিজেপি এই মুহূর্তে এগিয়ে আছে, তুমি খেয়াল করে দেখবে যে জায়গাগুলোতে এগিয়ে আছে তাদের একটা বড় অংশের এগোনোটা 2000 থেকে 2500 ভোটের মধ্যে। আবার যেখানে তৃণমূল এগিয়ে আছে ম্যাক্সিমাম কোথাও 50, 60, 1 লাখ, 2 লাখের জায়গায়। তার মানে এই যে গ্রস এগিয়ে যাওয়া, ইভেন আমি উত্তরবঙ্গ যেখানে আমার বাড়ি, সেখানে মানে আমি বলছি কোচবিহারের সিটটা যেখানে কেন্দ্রীয় মন্ত্রী, সেই জায়গায় এই ফ্যাক্টর হতেই পারে না। কারণ এই হতে পারে না, কারণ কখন হবে? যখন এই বেনিফিশিয়ারিজ পার্টটা তৃণমূলের ডিরেক্ট ম্যান মার্কিংটা করেছে, তৃণমূল ম্যান মার্কিংটা তার মানে ওই জায়গাটা করতে পেরেছে। এই ম্যান মার্কিং 21-এর নির্বাচন। উত্তরবঙ্গের কথাই বলছেন, আমি বরং একটু আমাদের পিসিআরকে বলি, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটো কেন্দ্রের এখনো পর্যন্ত যে প্রবণতা তার দিকে নজর রাখতে কি ইনফরমেশন আমরা পাচ্ছি। মালদা উত্তরে এগিয়ে রয়েছেন বিজেপির খগেন মুর্মু, এখনো পর্যন্ত যা ট্রেন, বেলা 1টা বাজে 21,330 ভোটে এগিয়ে রয়েছেন খগেন মুর্মু। মালদা উত্তরের পর মালদা দক্ষিণের দিকে নজর রাখবো। আর এই মালদা দক্ষিণে আমরা শুরু থেকেই দেখছিলাম কাঁটে কা টক্কর যাকে বলে তা চলছিল। সেই মালদা দক্ষিণে ফের এগিয়ে গেল কংগ্রেস। দীর্ঘক্ষণ ধরে আমরা দেখেছিলাম ঈশা খান চৌধুরী, তিনি জায়গাটা হোল্ড করে রেখেছিলেন। 17,000 ভোটে এখনো এগিয়ে রয়েছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণ এবং মালদা উত্তর দুটো কেন্দ্রের প্রবণতা আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ জন্টুবাবু, বলছি যে উত্তরে এই যে ট্রেনটা যদি থাকে, বিহার যে কোর পোর্শন, যেখানে কিন্তু একটা জাতিসত্তার একটা
অভিমান কাজ করে, সেটা কি মিথ্যা ভাঙলো তৃণমূলের সামাজিক প্রকল্প? এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে তুমি দেখো দার্জিলিং, হয়তো আমার জন্মের পরে আমি রাজনীতি যতদিন বুঝেছি, দার্জিলিংয়ে এই ট্রেন্ড এই বোধহয় প্রথম যে এত কম মার্জিনে তোমাকে যে দাঁড়িয়ে আছে, দেখো ওখানে কলা গাছ দাঁড় করালো, আমরা জানতাম যে কলা গাছ দাঁড় করালো, সেখানে যারা গোর্খা স্বাভিমানের পক্ষে সামান্য সব কর্নার দেখায় তাদের দিকে যায়। সেই মিথটা কি ভাঙতে চলেছে? আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে তুমি দেখো জলপাইগুড়ি ট্রেনটাও কিন্তু গতবার 50%-এর উপরে জয়ন্তবাবু ভোট পেয়েছিলেন, সেখানেও কিন্তু আমি দেখছি খুব একটা ভোটের বেশি এগোয়নি জয়ন্তবাবু। এই জায়গাগুলোতে কিন্তু তৃণমূল তার মানে থাবা বসিয়েছে, এবং 21-এর নির্বাচনেও কিন্তু এত ভালো পারফরমেন্সের মাধ্যমেও কিন্তু ওখানে কিন্তু তৃণমূল ভালো করতে পারেনি, সেটা কি রিকভার করলো? একেবারে 2021-এর পর 2024 এই মধ্যবর্তী সময়টাতে সত্যি কি ম্যাজিক কাজ করলো, অবশ্যই তার বিশ্লেষণ তো চলবে, কিন্তু জয়রাম রমেশ কি বলছেন একবার শোনা যাক। ये रुझान दिखाता है कि निवर्तमान भूतपूर्व बनने वाले हैं। ये उनकी नैतिक हार है और राजनीतिक हार है, दोनों राजनीतिक हार और प्रचंड नैतिक हार। प्रधानमंत्री कह रहे थे ट्रेलर ट्रेलर ट्रेलर, तो आज उनके ट्रेलर दिखाई दे रहा है। সকলের কাছে আসবো, চন্দন চ্যাটার্জি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাইরে থেকে, সিপিএম মুখপাত্র। চন্দনদা, আমরা এর আগে যখন আমরা ভোট পূর্ববর্তী বিভিন্ন আলোচনায় আপনাদের পেয়েছি, তখন এই এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল 30 এখনো পর্যন্ত আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছেন। এই যে প্রকল্পগুলোর কথা হচ্ছে, সেই প্রকল্পগুলো নিয়েও সরব হয়েছিলেন, আপনারা সরব হয়েছিলেন দুর্নীতি নিয়ে, কিন্তু আখেরে ভোট বাক্সে কোন ফ্যাক্টরটা কাজ করলো যেখানে ট্রেন্ড বলছে 30 এখনো এগিয়ে তৃণমূল? দেখুন, গোটা ভারতবর্ষে এই প্রথম একটা নির্বাচন হচ্ছে যেখানে কার্যত কোনো ইস্যু ছাড়া বিজেপি মঙ্গলসূত্রকে ইস্যু করতে চাইছে, এবং আমাদের এই রাজ্যের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এর দিকে নিয়ে গেলেন ইস্যুটা। কিছুতেই রুটি কাপড়া মাকানের ইস্যু সামনে এলো না। কিন্তু একটা দেশে মাঝখানে বসে তো এই রুটি কাপড়া মাকানের ইস্যুগুলো আপনারা সামনে এনেছেন। আমি মানছি, আপনারা তো লড়াইটা সেই মতেই লড়েছিলেন। একদম, বামপন্থীরা এই লড়াই চিরকাল লড়বে, তাতে কোনো অসুবিধা নেই। রুটি কাপড়া মাকানের লড়াই লড়তেই হবে, চাকরির লড়াই লড়তেই হবে, দেশের অর্থনীতিকে যে জায়গায় নিয়েছেন সেই লড়াই লড়তে হবে। এখন গোটা দেশের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করার দিকে এগোচ্ছে। আমরা 2014 পর থেকে দেখতে পেয়েছি, তারপরে 2016, 2019, 2021 পেরিয়ে 2024। চন্দনদা, যদি আত্মবিশ্লেষণ করতে বলি, হ্যাঁ আমি বলছি এই সময়টাই করার নয়, হয়তো এখনো আরো অনেকটা সময় আমাদের দেখতে হবে, ফলাফল আসুক, তারপরে আরো ভালো করে বিশ্লেষণ করা যাবে। কিন্তু এখনো পর্যন্ত যদি আপনাকে আমি আত্মবিশ্লেষণ করতে বলি, কোনগুলো মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো বোধহয় মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়? হ্যাঁ, নিশ্চিতভাবে যে আমাদের তো এটা ভাবার দরকার আছে যে আমরা রুটি কাপড়া মাকান ইস্যু বলবো, নাকি দেয়ালে যে লক্ষ্মীর ভাণ্ডার আঁকা আছে, বা যে উজালা গ্যাসের কথা বলা আছে, বা রামের মন্দিরের কথা বলা আছে, এইগুলো ইস্যু হবে মানুষের কাছে। কিন্তু আমি এখনও বিশ্বাস করি বামপন্থী মানুষ হিসেবে যে গোটা দেশের 140 কোটি মানুষের একটা বড় অংশের মানুষের অনেক না পাওয়ার, অনেক না ছিল, সেগুলোকে ওভারল্যাপ করে বিজেপি যেভাবে ফেব্রিকেটেড করছিল গোটা দেশের রেজাল্টকে, এক্সিট পোল সব জায়গা থেকে দেখানোর চেষ্টা করে একটা মেগালোম্যানিয়াক মনোভাব দিচ্ছিল। মানুষের মনোভাব কিন্তু সেরকম নয়। এবার রইল পড়ে বামপন্থীদের কথা। বামপন্থীদের ভোট আপনি পঞ্চায়েত নির্বাচন থেকেই দেখেছেন, কংগ্রেস এবং বামপন্থীদের মিলিত ভোট একটু একটু করে বাড়ছিল এবং বেশ খানিকটা বেড়েছে। এই বাড়ার পর যখন এ রাজ্যে এই নির্বাচন ঘোষণা হলো, তখনই মমতা ব্যানার্জি এবং বিজেপি দুজনে মিলেই এই যে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কথাবার্তা, এবং তৃতীয় ফেজের পর থেকেই আপনি পরপর দেখতে শুরু করুন, একেবারে জেনে বুঝে মূল ইস্যুগুলো থেকে সরে অন্য ইস্যুতে ভোট করলেন। তৃণমূলের এই সাম্প্রদায়িক উস্কানি কোট আনকোট আপনার কথা মতো সেটাই একটা আপনাদের দিক থেকে বিমুখ করে দিয়েছে সাধারণ মানুষকে। অ্যানালিসিস চলতে থাকবে। চন্দনদার কাছে আমি আবারও যাব। কৃষ্ণানুদা, এই যে সরাসরি ডাহা মিথ্যে কথা, মিথ্যাচার, এবং আবার বললাম এক অংশের গদি মিডিয়া এবং কিছু কিছু সো কল্ড সোশ্যাল সায়েন্টিস্টদের সামনে রেখে যেটা করা হচ্ছে, এইটার বিরুদ্ধেই মানুষ রায় দিয়েছেন। আমি আবার বলছি, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারকে টিটকিরি তাচ্ছিল্য করেছিল, বিজেপির সাথে এই বামেরা করেছিল, এখন ঢোক গিলছে। লক্ষ্মীর ভাণ্ডার কি রুটি কাপড়া মাকানের অঙ্গ নয়?
সবুজ সাথী কি রুটি কাপড়া মাকানের অঙ্গ নয়? না, লক্ষ্মীর কেন্দ্রের ভান্ডার একমাত্র বঞ্চনাতে, রুটি কাপড়া কেন্দ্রের মাকানের অঙ্গ বঞ্চনাতে নয়। 100 দিনের টাকা আটকে যায়, সেটা আর রাজ্য লক্ষ সরকার লক্ষ নিজস্ব ছেলেকে উদ্যোগে রাস্তায় দাঁড় সেই করিয়ে 100 রাখাটা দিনের রুটি টাকা কাপড়া দেয়, মাকানের সেটা অঙ্গ। রুটি কাপড়া মাকানের অঙ্গ নয়। আজকে বিভিন্ন জায়গায় যে মহিলা সেলফ হেল্প গ্রুপ 5 লক্ষের বেশি, প্রায় 7.5 লক্ষ বাংলার মাটিতে চলছে, যেখানে মহিলারা স্বয়ং সম্পূর্ণ হচ্ছেন, সেইগুলো কি রুটি কাপড়া মাকানের অঙ্গ সবচেয়ে নয়? স্বয়ং সম্পূর্ণ Basically হচ্ছেন বামেরা পার্থবাবু, যার খাটের তলায় 50 কোটি টাকা রাখা হয়েছিল। তাদের ন্যারেটিভ কেউ নিচ্ছে না। অপরদিকে সিপিআইএমএল তারাও একটি বাম দল, তারা মানুষের আশীর্বাদ পাচ্ছে বিহারের মাটিতে। এখন সিপিএম এর মতো দল, এরা মানুষের কাছে পরাজিত, পরাস্ত। কিছু নিজের মিডিয়ার বন্ধু আর কিছু সো কল সোশ্যাল সায়েন্টিস্টদের খড়কুটো করে আঁকড়ে তারা মিডিয়াতে বেঁচে আছে, মাটিতে নেই, রাস্তায় নেই, রাজনীতিতে নেই। তাই জন্য এই মিথ্যাচারগুলো তারাই করে, যেরকম অধীর চৌধুরীকে মানুষ রায় দিচ্ছে। না, এই সামাজিক প্রকল্পগুলো তো সত্যিই কাজ করেছে। আমরা এই রাজ্যে যদি লক্ষ্মীর ভান্ডারের কথা বলি, তাহলে আমরা মধ্যপ্রদেশের লাডলি ভান্ডারের কথা বলবো। চন্দনদা প্লিজ আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি, জাস্ট একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন সকলকে নিয়েই ফিরবো, আমাদের আলোচনা চলতেই থাকবে, নজর থাক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.